ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা পড়েছিলাম যে কৃতকাজ গতিশক্তির সমান, গতিশক্তি পরিবর্তনের সমান আর কি। তো আমরা যখন ওয়ার্ক এনার্জি থিওরেমটা একটা সিস্টেমের জন্য অ্যাপ্লাই করব তখন জিনিসটা কিরকম হবে। তো সিস্টেমটা হতে পারে 2টা বস্তুর সিস্টেম হতে পারে, 3টা বস্তুর সিস্টেম হতে পারে, যে কোনো সংখ্যক বস্তুর সিস্টেম হতে পারে। ওকে, তো এরকম যখন সিচুয়েশন তখন যে সামারিটা আসছিল আমাদের হিসাব থেকে সেটা হচ্ছে যে আমাদের গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে, সিস্টেমের ভিতরে এবং সিস্টেমের উপরে, সিস্টেমের ভিতরে ইন্টারনাল ফোর্স এবং সিস্টেমের বাইরে এক্সটার্নাল ফোর্স, এই এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স মিলে যে কাজটা হয় টোটাল সিস্টেমের উপর, সেই কাজটা হচ্ছে সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, আমি লিখে দিই এখানে সিস্টেমের গতিশক্তির পরিবর্তন, সিস্টেমের গতিশক্তির পরিবর্তন কমা দিলাম, সিস্টেমের উপর অভ্যন্তরীণ বাহ্যিক, অভ্যন্তরীণ এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজের সমান। মানে সমস্ত কাজ তোমার অ্যাড করতে হবে এখানে, যে অভ্যন্তরীণ বল দ্বারা কৃত কাজ সেটাও তোমার হিসাবে নিয়ে আসতে হবে এবং বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সেটাও তোমার হিসাবে নিয়ে আসতে হবে। এই সবগুলো কাজ যদি তুমি যোগ করে দাও তখন তুমি যেটা পাবা, তুমি পাবা সিস্টেমের গতিশক্তির পরিবর্তন। ওকে, এই হচ্ছে আমাদের গত ক্লাসে সিস্টেমের উপর কৃতকাজ নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেইটার সামারি হচ্ছে এটা, যে সিস্টেমের গতিশক্তির পরিবর্তন সিস্টেমের উপর অভ্যন্তরীণ এবং বাহ্যিক বল দ্বারা কৃতকাজের সমান বা সমষ্টি সমানে বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি। আচ্ছা, ধরো আমি একটা সিস্টেম নিচ্ছি এখন, ধরো এখানে একটা বস্তু আছে এ, এটা v1 বেগে গতিশীল, এই যে বস্তুটা আছে সেটা v1 বেগে গতিশীল এবং বি পয়েন্টে যে বস্তুটা ছিল, যা বি যে বস্তুটা ছিল সেটা v2 বেগে গতিশীল। আচ্ছা, এটাকে পয়েন্টই বললাম, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, ঠিক আছে, সেটা v2 বেগে গতিশীল মনে করো। এবং সেই সময় সময় ছিল t1, ঠিক আছে, টি সমান t1 ছিল। তো যখন টি সমান t1 ছিল তখন একটা বস্তু এ পয়েন্টে যে v1 বেগে গতিশীল, ওই একই সময়ে বি পয়েন্টে আরেকটা বস্তু ছিল যে v2 বেগে ডান দিকে গতিশীল। ওকে, তা আমি বলবো এখন যে এই যে সিস্টেমটা এ এবং বি, এই যে দুইটা বস্তুর সিস্টেমটা, এই সিস্টেমের গতিশক্তি হচ্ছে পটেনশিয়াল কাইনেটিক এনার্জি অফ সিস্টেম। যেহেতু আমরা t1 দিচ্ছি সময়, সেক্ষেত্রে আমরা গতিশক্তিকেও k1 বললাম। আচ্ছা, মনে করে কিছু সময় পরে আমাদের বস্তুটা এ প্রাইম অবস্থানে চলে আসছে এবং অপর যে বস্তুটা ছিল সেটাও বি প্রাইম অবস্থানে চলে আসছে। একটু দূরে নিয়ে যাই এটাকে, এখানে চলে আসছে মনে করো। তার ব্যাগটাও এখন পরিবর্তন হয়ে গেছে, এটা মনে করে ভি ওয়ান প্রাইম ব্যাগ এবং এটার ব্যাগও মনে করো চেঞ্জ হয়ে গেছে ভি2 প্রাইম ব্যাগ। এবং এই যে ঘটনাটা ঘটছে এটা ঘটছে টি সমান টিটি সময়। এই মুহূর্তে তার গতিশক্তির মান হচ্ছে, এখন বলবো যে তার গতিশক্তি, এই যে মান পটেনশিয়াল কাইনেটিক এনার্জি অফ সিস্টেম, এটা হচ্ছে আমাদের কে2। তো দেখা যাচ্ছে এই যে টি1 সময় থেকে টিটি সময় তার গতিশক্তি কে1 থেকে কে2 হয়ে গেল। তাহলে আমরা বলতেই পারি যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কে1 মাইনাস কে2। আমরা এটাকে
গতিশক্তির পরিবর্তন হিসেবে নিতে পারি। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারছো কাহিনীটা। এখানে যে সিনারিটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দুইটা বস্তু মহাকর্ষীয় বস্তু, তো তারা তো পরস্পরকে আকর্ষণ করছে। মানে একটা সময় গিয়ে এটা হবে যে এই যে দেখো, যত তারা দূরে যাচ্ছে তত তাদের বেগের পরিমাণ কমতেছে। কারণ কি, মানে একটা সময় ওই যে মহাকর্ষীয় বলটা একসময় প্রবল হয়ে যাবে, তখন একসময় গিয়ে এটার বেগটাও শূন্য হয়ে যাবে, এটার বেগটাও আস্তে আস্তে যেতে যেতে শূন্য হয়ে যাবে। তখন কি হবে, তখন তো মহাকর্ষীয় বলটাই তাদের উপর কাজ করবে। সো কি হবে, একটা সময় আবার তারা নিজেদের দিকে আসা শুরু করবে। তো সেটা কখন ঘটবে দেখো, সেটা টি3 সময় পরে ঘটবে। মনে করো টি3 সময় পরে আবার তারা জায়গায় চলে আসলো, আবার তারা এখানে চলে আসলো, এই যে এক্স্যাক্টলি আগের জায়গায় তারা চলে আসলো। তখন তার বেগটা হচ্ছে v1 এবং তখন এর বেগ হচ্ছে v2। একটার বেগ হচ্ছে v1 এবং একটার বেগ হচ্ছে v2। ঠিক আছে, এই যে এক্স্যাক্টলি আগের জায়গায় তারা চলে আসছে। এবং এটাতে সময় কোনটা, টি3 সময় পরে এটা। আচ্ছা, ওকে, এখন খেয়াল করো, এই যে তারা এখান থেকে আমরা শুরু করলাম, টি1 সময় থেকে শুরু করলাম, যে তারা v1 বেগে এখান থেকে আমরা শুরু করলাম, এটাকে বললাম আমরা কনফিগারেশন 1, এটাকে বললাম আমরা কনফিগারেশন 2। এবং এখানে খেয়াল করো তারা কিন্তু আবার কনফিগারেশন 1-এই চলে আসছে, আবার কিন্তু সেম জায়গায় ব্যাক করছে। তাহলে নিশ্চয়ই আবার সেম জায়গায় ব্যাক করার পিছনে একটা মানে কারণ আছে। কোনো একটা কারণের জন্যই তো তারা আবার আগের জায়গায় একই বেগে ফেরত চলে আসছে। এই যে তারা আস্তে আস্তে এ পজিশন থেকে আস্তে আস্তে এ প্রাইম পজিশনে আসলো এবং আরো সামনে যাবে একটা সময় সি পয়েন্টে, এদিকে সে সি পয়েন্টে ডি পয়েন্টে গেল। একটা সময় যাওয়ার পরে তার ব্যাগটা এখানে শূন্য হয়ে গেল, এই v2 প্রাইম যে বেগে যাচ্ছিল তার ব্যাগটা একসময় কি শূন্য হয়ে গেল। আবার তারা যে ব্যাক করবে, তাহলে খেয়াল করো সে কিন্তু বলের বিরুদ্ধে কাজ করছে। সেই বলটা কি, এই যে এ এবং বি পরস্পরকে আকর্ষণ করছিল, ওই বলের বিরুদ্ধেই কিন্তু এ পয়েন্টের বস্তুটা v1 বেগে এইদিকে যাচ্ছিল এবং বি পয়েন্টের বস্তুটা v2 বেগে ওইদিকে যাচ্ছিল। এবং তারা যেহেতু বলের বিরুদ্ধে যাচ্ছে, টেকনিক্যালি কিন্তু তারা বলের বিরুদ্ধে কাজ করছে। আমরা পরে আসছি যে বলের বিরুদ্ধে যখন কাজ করে তখন সেটা তার বিভব শক্তিতে জমা থাকে, অর্থাৎ জমা থাকে। যখন তার ইউজ করার সময় আসবে তখন সে এটা ইউজ করতে পারবে এবং সে এক্স্যাক্টলি কোনো ধরনের যদি এক্সটার্নাল কোনো ডিস্টারবেন্স না থাকে তখন কিন্তু এক্স্যাক্টলি তার সেই বিভব শক্তিটাকে সে গতিশক্তিতে রূপান্তর করতে পারবে 100%। এখানে কিন্তু সেটাই হচ্ছে, একটা সময় গিয়ে তার ব্যাগটা শূন্য হয়ে গেছে, এটারও ব্যাগটা গিয়ে শূন্য হয়ে গেছে, তখন তারা আবার ব্যাক করা শুরু করছে। ব্যাক যে করা শুরু করছে কার জন্য, ওই যে বলের বিরুদ্ধে কাজ করতে করতে শক্তি জমা হয়েছে ওইটার জন্য আবার সে ব্যাক করা শুরু করবে এবং আবার এক্স্যাক্টলি সেম কনফিগারেশনে তারা চলে আসছে। দেখো আগেও এ পয়েন্টে ছিল, v1 বেগে ছিল, এখনো এ পয়েন্টে চলে আসছে, এটাও বি পয়েন্টে চলে আসছে, v2 বেগে চলে আসছে। ওকে, ওকে, তাহলে আমরা এটা বলতে পারি এখানে যে যেহেতু আমরা কনফিগারেশনগুলোর নাম দিয়ে দিই এটা এভাবে, এটা হচ্ছে আমার কনফিগ 1, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন 1, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন 2 এবং এটা হচ্ছে আমাদের কনফিগারেশন 3। আচ্ছা, তো এই যে সে আবার জায়গায় চলে আসলো, এটার জন্য দায়ীকে তার পটেনশিয়াল এনার্জি বা তার বিভব শক্তি। ওকে, তাহলে আমি বলবো এখানে যেহেতু যেহেতু আমাদের বস্তুটা কনফিগারেশন 1-এ আবার ফেরত আসে, যেহেতু আমাদের সিস্টেম এই যে এ বি সিস্টেমটা, আমাদের সিস্টেম আবার এটা কিন্তু আবার কনফিগ 3 লিখছি, বাট এটা কিন্তু টেকনিক্যালি কনফিগ 1, আগের জায়গায় আবার চলে আসছে। কিন্তু সে কনফিগ 1-এ ফেরত চলে আসে, যেহেতু আমাদের সিস্টেমটা কনফিগ 1-এ ফেরত চলে আসে, তার মানে কি, তার মানে হচ্ছে তার সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ যে পরিমাণ গতিশক্তিকে সে ইউজ করে করে বিভব শক্তি জমাচ্ছিল সেটা আবার গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। যে বলবো সেহেতু তার বিভব শক্তি
গতিশক্তিতে রূপান্তর হয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটা ডিসিশন নেওয়া যায়, সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল কনস্ট্যান্ট। ঠিক আছে, কিভাবে এটা বোঝাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল কনস্ট্যান্ট। কিভাবে কনস্ট্যান্ট, খেয়াল করো। কনফিগারেশন 1 থেকে যদি শুরু করে যাত্রাটা, আমাদের যাত্রা যদি এখান থেকে শুরু হয়, তাহলে খেয়াল করো কনফিগারেশন 1 থেকে যখন সে কনফিগারেশন 2 আসছে, তখন তো তার মধ্যে কিছুটা বিভব শক্তি জমা হয়েছে, তাই তো? তো এই যে বিভব শক্তি জমা হলো, কি খরচ করে সে এই যে এ প্রাইম পয়েন্টে আসছে এবং বি প্রাইম পয়েন্টে আসছে, নিশ্চয়ই গতিশক্তি খরচ করে। ওই গতিশক্তিটা খরচ করে কিসে রূপান্তর হয়েছে? বিভব শক্তিতে। ঠিক আছে, একটা সময় যাওয়ার পরে, তার এখানে আসার পর মনে করো তার ব্যাগটা শূন্য, এদিকে যাওয়ার পর তার ব্যাগটা শূন্য, তাহলে কি সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেছে, দেখেই তো তার ব্যাগটা শূন্য হয়ে গেছে। আবার যখন সে ব্যাক করা শুরু করতেছে, সে কিন্তু ওই বিভব শক্তি খরচ করে করে গতিশক্তি রূপান্তর হচ্ছে, অর্থাৎ বিভব শক্তিটা এখানে ম্যাক্সিমাম ছিল, এখানে ছিল ভি পটেনশিয়াল এনার্জি, এখানে ম্যাক্সিমাম ছিল, এখানেও তার পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ছিল, কারণ এর বেশি তো বাড়বে না, সে তো আর এর চেয়ে বেশি দূরত্ব যাচ্ছে না, কারণ তার ব্যাগটা শূন্য হয়ে গেছে। এখন সে যখন ব্যাক করা শুরু করছে, তখন কিন্তু তার বিভব শক্তিটাই আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তর হতে হতে একদম কনফিগারেশন 1-এ যখন আসছে, তাহলে কনফিগারেশন 1 থেকে কনফিগারেশন 2-তে যাওয়ার পথে সে যতটুকু গতিশক্তি খরচ করছিল, ততটুকু গতিশক্তি কিন্তু সে আবার লাভ করে ফেলছে, অর্থাৎ একই অ্যামাউন্ট সে শক্তি নিয়ে আছে। যেমন ধরো শুরুতে তার বিভব শক্তি ছিল 400 জুল, সিস্টেমটার বলতেছি, শুরুতে তার গতিশক্তি ছিল মনে করো 400 জুল, সেই 400 জুল থেকে গতিশক্তি কমে হয়ে গেল 200 জুল, তা বাকি 200 জুল গতিশক্তি কই গেছে? ওইটা বিভব শক্তি রূপান্তর হয়েছে। একটু পরে তার গতিশক্তি হয়ে গেলে 100, তাহলে বাকি 300 গেছে কই? বাকি 300 বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেছে। জিরো, গতিশক্তি শূন্য, মানে কি এখন সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেছে। আবার যখন সে ব্যাক করা শুরু করবে, আবার তার বিভব শক্তিতে ম্যাক্সিমাম, তাহলে এখন বলি এটা বিভব শক্তি, খালি চেঞ্জ করি এটা, এখন এটা হচ্ছে আমার বিভব শক্তি ম্যাক্সিমাম। 400 থেকে সে বিভব শক্তি হয়ে গেল এখানে আসার পরে মনে করো 100, তাহলে বাকি 100 যে হইলো, এটা কি 400 খরচ হয়ে এখানে 100 আমরা কি পাচ্ছি? গতিশক্তি পাচ্ছি আসলে। এরপরে এখানে আসার পরে আমরা গতিশক্তি পাচ্ছি 200, আস্তে আস্তে এক সময় আমরা গতিশক্তি কি পেয়ে যাচ্ছি? 400। অর্থাৎ যত তার বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হবে, তত তার বিভব শক্তি কমতে থাকবে, অর্থাৎ একই সোর্স থেকেই আসলে খরচ হচ্ছে, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হচ্ছে, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হচ্ছে, কাহিনী এটাই। এখন কাহিনী হচ্ছে আমরা এই যে পটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি, এটাকে আমরা ডিফাইন করবো কিভাবে? এটাকে তো ডিফাইন করতে হবে, আমরা কিন্তু এখনো ডেফিনেশনে যাইনি যে হোয়াট ইজ বিভব শক্তি। আমরা শুধুমাত্র এটাই বলছি যে কোনো একটা শক্তি তার মধ্যে জমা ছিল, যার জন্য সে আবার ব্যাক করে আগের জায়গায় চলে আসছে, এবং এই শক্তিকে আমরা বিভব শক্তি বলছি। এটাকে এখন আমরা ডিফাইন করবো, কিভাবে করবো খেয়াল করবা। তো এই ডিফিনেশনে যাওয়ার আগে আমাদের একটা নির্দিষ্ট টাইপের বল সম্বন্ধে জানা হচ্ছে, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। আমরা যদি ডেফিনিশন বুঝতে চাই বিভব শক্তি, সেক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ফোর্স জানতে হবে, বা সংরক্ষণশীল বল, এই জিনিসটার ব্যাপারে জানতে হবে। ঠিক আছে, এখন তোমরা নিশ্চয়ই জানো যে সংরক্ষণশীল বল কাকে বলে। আমি বলছি, খেয়াল করবা। কনজারভেটিভ ফোর্স অথবা সংরক্ষণশীল বল। আচ্ছা, তো কনজারভেটিভ বললে কোনটা কনজারভেটিভ না সেটাও বলতে হবে। তো লিখে দিই এখানে কনজারভেটিভ এন্ড নন কনজারভেটিভ ফোর্সেস। শব্দ থেকেই উত্তরটা কিছুটা আইডিয়া করা যায়। কনজারভেটিভ মানে হচ্ছে যেটাকে আমরা কনজার্ভ করতে পারি, বা মনে করে একটা বলকে আমরা জমা করে পরে আমরা কাজে লাগাতে পারি। কনজার্ভ মানে তো সেটা, যেটাকে আমরা জমা করে রাখতে পারি। তো মোটামুটি এটাই অর্থ। তো খেয়াল করো, আমি একটা ঘটনা বলি এখানে। ধরো
একটা ব্লক এখানে রাখা আছে, ব্লকটার উপর কি কি বল কাজ করতেছে খেয়াল করে। একটা বল হচ্ছে ওজন নিচের দিকে, একটা বল হচ্ছে তার নর্মাল রিয়েকশন অথবা উলম্ব প্রতিক্রিয়া, সেটা হচ্ছে আমরা এন দিয়ে প্রকাশ করব। ওকে, এটা হচ্ছে তার ঘর্ষণ বল স্মল এফ, এবং তাকে মনে করো আমি ভি বেগে এদিকে টানছি। ওকে, আরেকটা সিনারিও, একই বস্তু, তার উপর বল কাজ করছে এমজি নিচের দিকে, তার উপর উলম্ব প্রতিক্রিয়া কাজ করছে উপরের দিকে, তাকে এখন আমি টানছি বাম দিকে ভি বেগে, তো ডেফিনেটলি ঘর্ষণ কাজ করবে বিপরীত দিকে এফ। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যখন বস্তুটাকে ডান দিকে নিয়ে যাই তখন ঘর্ষণ বল কাজ করে বাম দিকে, আবার যখন বস্তুটাকে বাম দিকে নিয়ে যাই তখন ঘর্ষণ বল কাজ করে ডান দিকে। তাইলে আমি কিন্তু এই ঘর্ষণ বল যে জিনিসটা, এটাকে কিন্তু কাজে লাগাতে পারছি না। যেমন না যে তোমরা নর্মাল সেন্স থেকে জানো যে আমরা যখন অবিকর্ষ বলের বিরুদ্ধে একটা বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাই, ধরো এখান থেকে বস্তুকে এখানে নিয়ে দিলাম, তাহলে সে কিন্তু ওই শক্তিকে কাজে লাগিয়ে নিচে পড়তে পারে। ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু এরকম না যে ঘর্ষণ বলের বিরুদ্ধে আমি তাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, তারপর ছেড়ে দিলে সে আবার ঘর্ষণ বলকে কাজে লাগিয়ে আবার জায়গায় চলে আসবে, এটা কিন্তু হবে না। সো আমি যখন যেদিকেই যাই না কেন ঘর্ষণ বল আমাকে বাধাই দেবে। ওকে, দেখো সব ক্ষেত্রেই তাহলে খেয়াল করো, ঘর্ষণ সূত্রটা কি, নিউ ইন্টু এমজি, তাই না? এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের পরিমাণ। তাহলে আমরা যদি এখন কাজের হিসাবে যে ধরো ধরো আমি বললাম তাকে ডান দিকে আমি এল পরিমাণ নিয়ে গেলাম, যদি এমনটা হয় যে আমি বস্তুটাকে ডান দিকে এল পরিমাণ নিয়ে গেলাম, যখন বস্তুটাকে আমি ডান দিকে নিচ্ছিলাম তখন এল পরিমাণ নিয়ে গেলাম, আর যখন সেই বস্তুটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম তখন তাকে এল পরিমাণ নিয়ে আসলাম। এখন এই যে এল পরিমাণ একটা ব্লককে ডান দিকে নিয়ে গেলাম অথবা এই ব্লকটাকে বাম দিকে নিয়ে আসলাম এল পরিমাণ, বোঝাই যাচ্ছে এটা তার সরণ, সরণটা হচ্ছে এল। তাহলে এই যে নিউ এমজি এটা কিন্তু আমাদের ঘর্ষণ বল। জানি নিশ্চয়ই আমরা নিউটনের মেকানিক্স আমরা পড়ছি যে ঘর্ষণ গুণাঙ্ক নিউ সমান কি, উলম্ব প্রতিক্রিয়া ডিভাইডেড বাই ঘর্ষণ বল, সরি ঘর্ষণ ডিভাইডেড বাই উলম্ব প্রতিক্রিয়া। তো এখানে তো আমার উলম্ব প্রতিক্রিয়া এন সমান এমজি, তাহলে এফ বাই এমজি, তাহলে এখান থেকে লেখা যায় ঘর্ষণ বলের পরিমাণ নিউ এমজি। তাহলে খেয়াল করে দেখো তো, ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজ এখানে কি হবে, বল ইন্টু সরণ ইন্টু বল এবং সরণের মধ্যবর্তী কোণের কজ। দেখতেই পাচ্ছ বল হচ্ছে বাম দিকে আর সরণ হচ্ছে ডান দিকে, তাহলে নিউ এমজি সরণটা লিখে ফেলি তাহলে ইন্টু এল ইন্টু কজ 180 ডিগ্রি প্রথম ক্ষেত্রে, যখন আমি তাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তখন। তাহলে কাজের মান কি আসতেছে, মাইনাস নিউ ইন্টু এমজি ইন্টু এল, কজ 180 মানে তো নিশ্চয়ই জানো -1। আবার খেয়াল করো যখন আমি বস্তুটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি তখনও ঘর্ষণ বলের পরিমাণ ওই নিউ এমজি থাকতেছে, তখনও সরণের পরিমাণ এল, তখনও বল দিচ্ছি যেদিকে সরণ হচ্ছে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের কোনটা 180 ডিগ্রি। তাহলে এখানেও আমার আনসার আসতেছে মাইনাস নিউ এমজি এল, অর্থাৎ কৃতকাজ এখানেও নেগেটিভ। তাহলে দুই ক্ষেত্রে আমরা নেগেটিভ কাজ পাচ্ছি। তাহলে খেয়াল করো আমি যদি এখন টোটাল ওয়ার্ক বের করতে যাই, খেয়াল করবা তাহলে এখানে টোটাল ওয়ার্ক কি হলো, টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন ফোর্স, ঠিক আছে, বাই দ্য ফ্রিকশন ফোর্স অথবা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এই যে আমি মনে করো 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসলাম, আবার 2 থেকে 1-এ আসলাম, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, 1 থেকে 2, 2 থেকে আবার 1, আমি এই যে যেখান থেকে শুরু করছি আবার ওইখানে ফেরত চলে আসলাম, সেক্ষেত্রে আমার কৃত কাজটা কি হচ্ছে খেয়াল করো, মাইনাস নিউ এমজি ইন্টু এল প্লাস মাইনাস নিউ এমজি ইন্টু এল, তাহলে কি হলো মাইনাস 2 এমজি, সরি -2 নিউ ইন্টু এমজি ইন্টু এল। খেয়াল করে এখানে আমার কৃত কাজটা নেগেটিভ আসছে বারবার। তো এই যখন একটা কাহিনী যখন আমরা যোগ করার পরে শূন্য পাচ্ছি না, সেটাই হচ্ছে আমার নন কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল হচ্ছে আমাদের একটা নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল। আমি ডেফিনিশন দিয়ে দিব বা কিভাবে বুঝবা সেটার একটা পয়েন্ট আকারে দিয়ে দিব তোমাদেরকে, আগে মেইন কাহিনী বুঝে যাও। আরেকটা কাহিনী বলি তোমাদেরকে, সেকেন্ড ঘটনা, ধরো একটা স্প্রিং
স্প্রিং এর সাথে একটা ব্লক বাঁধা ছিল। ওকে, স্প্রিং এর এটা ছিল সাম্যাবস্থার অবস্থা আর কি। তো মনে করো তাকে আমি টান টান করে সাম্যাবস্থা থেকে এখানে নিয়ে আসছিলাম। ওকে, এটা ছিল তার সাম্যাবস্থা, এই পজিশনটা তার সাম্যাবস্থা ছিল মনে করো। তখন তার ব্যাগটা শূন্য ছিল। স্বাভাবিক, আমরা তো পড়ছি স্প্রিং এর মধ্যে যে আমরা যখন স্প্রিংটাকে সর্বোচ্চ দূরত্বে নিয়ে যাব বা বিস্তার পজিশনে নিয়ে আসব, বিস্তার পজিশনে কিন্তু তার ব্যাগটা শূন্য থাকে, অর্থাৎ সর্বোচ্চ যে অবস্থান যে কোনো দিকেই সাম্যাবস্থা থেকে তুমি এই দিকে যদি সর্বোচ্চ অবস্থানে যাও অথবা নিচের দিকে যদি সর্বোচ্চ অবস্থানে যাও, দুই ক্ষেত্রেই তার ব্যাগটা শূন্য থাকবে। এই হচ্ছে তার সাম্যাবস্থা, ভি সমান 0 মানে সাম্যাবস্থায় আছে। এখন আমি যদি তাকে ছেড়ে দিই, খেয়াল করবে ভালো করে, আমি যদি তাকে ছেড়ে দিই তাহলে কি হবে, আর এটা নিয়ে আসি। সে নিশ্চয়ই আবার জায়গায় আসা শুরু করবে, অর্থাৎ সে এদিকে আসা শুরু করবে এবং সেটাই সে করবে। ঠিক আছে, তো যখন সে এই যে এ অবস্থানে আসবে, আচ্ছা আমি জিনিসটাকে নিচে নিচে করি তাহলে তোমাদের থেকে দেখাতে সুবিধা হবে, আমারও সুবিধা হবে, নিচে নিচে দেখানোই বেটার। যখন তাকে আমি ছেড়ে দিব তখন সে যখন এই যে এ পজিশনটাতে আসবে, আবার এই যে এখানে যখন সে আসবে আবার, তখন নিশ্চয়ই তার একটা ব্যাগ থাকবে এবং এই ব্যাগের পরিমাণটা মনে করো ভি নট। তো সে তো যেতে থাকবে, যেতে যেতে সে কম্প্রেসড করে আবার সে তো বাড়ি খেয়ে আবার ডান দিকে আসা শুরু করবে। তো স্প্রিং তো অসিলেশন করতে থাকবে, তাই তো, অসিলেশন তো করতে থাকবে। আবার সে যখন এই দিক থেকে আসবে, আবার যখন সে বাম দিক থেকে ডান দিকে আসা শুরু করবে, আবার যখন সেম পজিশনে আসবে, তখন কি তার ব্যাগটা সেম থাকবে নাকি সেম থাকবে না বলতো? এই ভি1 এবং ভি2 কি, ভি নট কি সেম থাকবে? জি মাঝে ভাইয়া। মাঝে সেম থাকবে না, ঘর্ষণ বল থাকে। ঠিক আছে, তাই যে আমরা বলতে পারি এখানে যে ভি নট অ্যান্ড ভি1 ইজ নট সেম। যদি ঘর্ষণ বল না থাকতো তখন ভি নট যা থাকতো ভি1ও সেম থাকতো, কারণ শক্তি এখানে খরচ হচ্ছে না বা ক্ষয় হচ্ছে না। কিন্তু যখন ঘর্ষণ আছে, ঘর্ষণ কিন্তু সব দিক থেকেই খাচ্ছে। যখন সে এদিকে যাচ্ছে তখনও খরচ করতেছে, যখন সে ডান দিকে যাচ্ছে তখনও মানে ঘর্ষণ তোমাকে কন্টিনিউয়াসলি তোমার শক্তির পরিমাণ কমায় দিচ্ছে। তাহলে এখানে আমাদের কালপিটটাকে, এখানে আমাদের কালপিটটা হচ্ছে সেই ঘর্ষণ। বানানো হয়েছে কিনা আল্লাহ জানে। সেই ঘর্ষণ বলটাই হচ্ছে আমাদের কালপিট। ওকে, এই যে সিচুয়েশনগুলা, এই ধরনের সিচুয়েশন যারাই তৈরি করে তারাই হচ্ছে অসংরক্ষণশীল বল। এখন আমরা রিয়েল ডেফিনেশনে চলে যাব। ফোর্স দুই ধরনের, একটা হচ্ছে সংরক্ষণশীল, একটা হচ্ছে অসংরক্ষণশীল। তো সেটা আমরা আলোচনা করব। ওকে, আমরা এখন অফিসিয়াল ডেফিনেশন দিব, তাহলে তোমরা ইজিলি গেস করতে পারবা কোনটা কোন ধরনের ফোর্স। প্রথম লিখবে কনজারভেটিভ ফোর্স। ফোর্সটাকে আমরা কনজারভেটিভ বলবো, আমরা ফোর্সটাকে মানে সংরক্ষণশীল বলবো যখন ওই ফোর্স দ্বারা একটা রাউন্ড ট্রিপ কমপ্লিট করবো। রাউন্ড ট্রিপ মানে কি বুঝছো? রাউন্ড ট্রিপ মানে হচ্ছে যেখান থেকে শুরু করছিলাম আবার সেখানে ব্যাক করে ফেলবো। তাইলে আমরা লিখবো এখানে, আচ্ছা ইংলিশেই লিখি, কনজারভেটিভ আমরা তখনই বলবো যখন রাউন্ড ট্রিপ, অথবা এটাকে এভাবে বলবো, যেখান থেকে শুরু করেছি সেখানেই আবার শেষ করব। যেখান থেকে শুরু সেখানেই শেষ, মানে আরো 3-4 জায়গায় যাবো আবার শেষ করবো ওইখানেই। রাউন্ড ট্রিপ যখন আমরা কমপ্লিট করব, সিস্টেমের উপর বলার দ্বারা কৃত কাজ কি হবে? শূন্য হবে। তখনই আমরা এটাকে কি বলবো? কনজারভেটিভ ফোর্স বলবো। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমাদের নর্মাল একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে
ওই যে অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, বা অবিকর্ষ বলটা হচ্ছে আমাদের কনজারভেটিভ। কেন? খেয়াল করো, যখন আমি একটা ভরের বস্তুকে h উচ্চতায় নিয়ে যাব, অর্থাৎ যখন সে মাটিতে ছিল তখন সেটা ছিল মনে হয় 1 নম্বর পজিশন, যখন আমি তাকে দালানের উপরে নিয়ে গেলাম সেটা হচ্ছে 2 নম্বর পজিশন। যখন তাকে নিয়ে যাব তখন বলার দ্বারা কাজ কি হবে? তখন হবে mgh ইন্টু কজ 180 ডিগ্রি। কেন? কারণ বল নিচের দিকে, সরণ হচ্ছে উপরের দিকে, তো কজ 180 ডিগ্রি হলো। যখন 1 থেকে 2 যাব তখন, যখন আমরা 2 থেকে আবার 1 আসবো তখন কি? mgh ইন্টু কজ কত ডিগ্রি হবে বলো তো? 0 ডিগ্রি হবে, কারণ তখন বল যেদিকে সরণটা ওই দিকেই হচ্ছে। তো দেখো তো 1 থেকে 2, তারপর 2 থেকে 1 এই করার পরে আমাদের টোটাল কাজ কি হচ্ছে? mgh ইন্টু -1 প্লাস mgh ইন্টু 1, তাহলে সমান সমান জিনিস বিয়োগ হয়ে যাবে, আনসার হচ্ছে 0। এই হচ্ছে অবিকর্ষ বল প্রমাণ যে অবিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। বোঝা গেছে? আর যদি এই শর্ত কমপ্লিট না হয়, যদি কৃতকাজ শূন্য না হয়, এই কৃতকাজ যদি শূন্য না হয়, কৃতকাজ শূন্য না হলে, এটা না হলে কি হবে? না হলে যা হবে সেটাই হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। আশা করি বুঝতে পারছো। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমাদের মাত্র যেটা নিয়ে কথাবার্তা বললাম, ফ্রিকশন ফোর্স। ঘর্ষণ বল হচ্ছে আমাদের একটা নন কনজারভেটিভ ফোর্স। আর এখানে আমরা এক্সাম্পল তো আমরা চিত্রতেই দেখাই দিলাম যে অবিকর্ষ বল। ঠিক আছে, তাহলে বলবো এখানে এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, আমরা তো একভাবে ডিফাইন করলাম যে একটা রাউন্ড ট্রিপ কমপ্লিট করার পরে যদি সিস্টেমের উপর ওই বলের দ্বারা কৃতকাজ শূন্য হয়, সেক্ষেত্রে থেকে আমরা কনজারভেটিভ বলবো। ওকে, আমরা আরেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি, এনাদার ওয়েভ ডেফিনিশন, বা অন্যভাবে তুমি বুঝতে পারো আর কি। একভাবে তো বুঝতে, এখন অন্যভাবে বুঝো। ওকে, কোন বলের দ্বারা, সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোন বলের দ্বারা কৃতকাজ যদি আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, অর্থাৎ তুমি কোন পথে যাচ্ছ সেটা ম্যাটার করে না, শুধুমাত্র আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি তোমার সেম থাকে তাইলেই তোমার চলবে। অর্থাৎ এখানে লিখে দেওয়া দরকার, অর্থাৎ যে পথেই যাক, অর্থাৎ যে পথেই আমরা যাই না কেন, আদি এবং শেষ সেম যদি থাকে, আমি ইংলিশ মিক্স করে দিচ্ছি, আমি আমার মতো করে দিই, সেম থাকে, তবে ওই বলকে আমরা কি বলবো? কনজারভেটিভ ফোর্স বলবো। ওই বলকে আমরা কনজারভেটিভ ফোর্স অথবা সংরক্ষণশীল বল বলবো। ব্যাখ্যা করো কাহিনীটা কিরকম। ধরো তুমি 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসতে চাও। তুমি এখন যদি এইভাবে আসো অথবা এইভাবে আসো অথবা এইভাবে আসো,
অথবা তুমি যদি এরকম জিগজ্যাগ পথ দিয়ে আসো, এইভাবে আসো, 3 ক্ষেত্রেই কৃতকাজ যদি সেম হয়ে থাকে তাইলে তুমি বলবা যে এটা হচ্ছে এক ধরনের সংরক্ষণশীল বল। যেমন ধরো আমি যদি অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজের ক্ষেত্রেই বলি তোমাদেরকে, আমি মনে করি এখান থেকে এইভাবে আসলাম, সোজা এখানে চলে আসলাম, অথবা এইভাবে ঘুরে ঘুরে এখানে আসলাম, 3টা ক্ষেত্রেই আমার অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ সেম থাকবে। আমি যদি 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসি, অভিকর্ষ বলের বিরুদ্ধে অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি কনসিডার করি? হাইটটা। তো তুমি যেভাবেই যাও না কেন, দিন শেষে কিন্তু তোমার ম্যাটার করতেছে কি? হাইট কতদূর তুমি কভার করছো। ঠিক আছে? এখানে হয়তো প্রশ্ন আসতে পারে, আমি তো এখানে একটু এই পথের ক্ষেত্রে আমাদের একটু বেশি চলে গেলাম উপরে। সমস্যা নেই। বেশি যেটা চলে গেছিলা, ওই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে বেশি চলে গেছিলা তো। তো ওইটা তো আবার নিচে নামার সময় কভার হয়ে গেছে পজিটিভ হয়ে। সো সেটা দিন শেষে একই থাকবে। ঠিক আছে? তুমি এখন 1 নাম্বার পথে যাও, এই পথে যাও, এই পথে যাও নাকি জিগজ্যাগ পথে যাও ম্যাটার করে না। দিন শেষে তোমার কাজের পরিমাণ কনস্ট্যান্ট থাকবে। তো এইটাই হচ্ছে কথা। যে বলের দ্বারা কৃতকাজ আদি এবং শেষ অবস্থানের উপর শুধুমাত্র নির্ভর করে, কোন পথে যাচ্ছে তার উপর নির্ভর করে না, সেটাকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো। তোমরা সেম কথা যদি ঘর্ষণ বলের ক্ষেত্রে বলে ভালো করে তাকায় দেখা হতো, আমি যদি খেয়াল করবা, আমি যদি এখান থেকে এখানে আসি, কমন সেন্স খাটাবো, সেক্ষেত্রে আমি যদি এই পথে আসি আমি কিন্তু বেশি বেশি ঘর্ষণ অনুভব করব, বিকজ আমি একটু বেশি পাথ অনুভব করছি। সেক্ষেত্রে কৃতকাজ আমার বেশি হবে। আমি যদি এই পথে আসি কৃতকাজ একটু কম হবে ঘর্ষণের দ্বারা। এই পথে আসলে এইটার সমান হবে। আমি যদি এইভাবে যাই আরো বেশি কাজ করা লাগবে আমার, কারণ আমি কন্টিনিউয়াসলি ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে আমার। তাহলে এখানে পাথের উপর ডিপেন্ডেন্ট, আমি 1 থেকে 2 গেলেই হবে না, কোন পথে যাচ্ছি সেটা বলতে হবে আমাকে। আমি যদি এই যে একদম স্ট্রেইট পথে যাই সবচেয়ে কম কাজ করা লাগবে, আমি যদি একটু ঘুরিয়ে যাই একটু বেশি কাজ করা লাগবে। আচ্ছা, তাইলে আমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিই। একটা তো বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স, আরেকটা এক্সাম্পল হচ্ছে আমরা কি দিতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্সের, একটা এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স তো আমাদের আছেই, দেন আমাদের লিস্টে আছে কুলম্বস ফোর্স, তারপরে আমরা বলতে পারি ফোর্স অফ স্প্রিং। স্প্রিং এর বলও একটা সংরক্ষণশীল বল। আগেরটাতে স্প্রিং ঠিকমতো কাজ করতে পারে না, ওখানে তো কালপিট আমাদের ঘর্ষণ বল ছিল, স্প্রিং তো এখানে দায়ী না। তো স্প্রিং এর বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল, কুলম্বের ফোর্স হচ্ছে একটা সংরক্ষণশীল বল, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা সংরক্ষণশীল বল, এবং এক্সেট্রা আরো আরো আছে। ওকে, এখন আমরা আরেকটা ডেফিনেশনে যাব। এই যে আমরা বলছিলাম যে সংরক্ষণশীল বল আমাদের পড়তে হবে যদি আমরা পটেনশিয়াল এনার্জি ডেফিনেশন বুঝতে চাই। ওই যে আমরা ওইটা কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু পটেনশিয়াল এনার্জি পড়তে গিয়ে পটেনশিয়াল এনার্জি পড়ার আগে এই কনজারভেটিভ ফোর্সটা পড়লাম। এখন আমরা ডেফিনেশনে যাব। আমি লিখি এখানে যে ডেফিনেশন অফ পটেনশিয়াল এনার্জি, সেটাকে আমরা পি ডট ই দিয়ে লিখে ফেললাম, অ্যান্ড কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এই যে এম ডট ই দিয়ে আমি মেকানিক্যাল এনার্জি বুঝবো। একটু ওয়েট করে আমি আসছি। ওকে, সো এই যে ডেফিনেশন অফ পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এটা আমরা পড়বো এখন। আচ্ছা, ওকে,
আমরা এই যে পটেনশিয়াল এনার্জি পরিবর্তন করলাম, ঠিক আছে? তো আমাদের ফোর্সগুলো যদি কনজারভেটিভ হয়ে থাকে, খেয়াল করবা, আমাদের ফোর্সগুলো যদি কনজারভেটিভ হয়ে থাকে, কারণ আমরা পটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারবো শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য। আমরা কখনোই নন কনজারভেটিভ ফোর্সের জন্য পটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারি না, কারণ নর্মাল সেন্স থেকে বলি, পটেনশিয়াল এনার্জি তো সেটাই যখন আমরা বলের বিরুদ্ধে কাজ করি সেটা তার মধ্যে জমা হয়। কিন্তু তোমার কি মনে হয় যে ঘর্ষণ বলের বিরুদ্ধে আমরা যে কাজটা করি সেটা তার মধ্যে জমা থাকে? ডেফিনেটলি না। জমা থাকার তো কোনো সুযোগ নেই, কারণ আমি তো ঘর্ষণের বিরুদ্ধে কাজ করে এখানে আসলাম, 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসলাম, এটা তার মধ্যে জমা নেই। জমা যদি থাকতো তাহলে তাকে ছেড়ে দিলে সে আবার আগের জায়গায় চলে আসতো, তাই না? এটা তো হচ্ছে না। তার মানে পটেনশিয়াল এনার্জি যে কনসেপ্টটা সেটা শুধুমাত্র ডিফাইন্ড ফর কনজারভেটিভ ফোর্স, শুধুমাত্র সংরক্ষণশীল বলের জন্যই আমরা পটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারি, আদারওয়াইজ ওইটা ডিফাইন্ড না, অথবা ডিফাইন না বলবো না, এটাকে ডিফাইন করা যায় না। আমি এটা একটু লিখে দিই, ইংলিশেই লিখে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আগে ইটা লিখে দিই, ইউএফ মাইনাস ইউআই ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। কারণ দেখো দিন শেষে কিন্তু আমরা বলের বিরুদ্ধে কাজ করছি, ঠিক আছে? বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করি কাজটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক হয়। ধরো আমি অবিকর্ষ বলের বিরুদ্ধে, খেয়াল করবা, ধরো আমি অবিকর্ষ বলের বিরুদ্ধে 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসলাম, তাইলে 2 নাম্বার পজিশনের থেকে আমি যদি 1 নাম্বার পজিশনে কাজটা বিয়োগ করি, ঠিক আছে, যে শক্তি থেকে যদি একটা শক্তি বিয়োগ করি, কি পরিমাণ কাজ হয়েছে সেটা হচ্ছে আমার ওই নেগেটিভ ওয়ার্ক, বুঝবা? তাহলে আমরা এখানে লিখে ফেলি মাইনাস ইন্টিগ্রেশন অফ, কাজেরটা তো আমাদের জানা আছে, এফ ডট ডিআর, যেখানে আমার পজিশন হচ্ছে আই থেকে এফ এ যাব, ইনিশিয়াল পজিশন থেকে আমরা ফাইনাল পজিশনে যাব। ওকে, এখন দেখো এই ডাব্লিউ বলতে আমরা সেটা কি বোঝাচ্ছি? ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ জিনিসটা কি বলে দিই। ডাব্লিউ হচ্ছে অভ্যন্তরীণ বল দ্বারা কৃত কাজ। ডাব্লিউ হচ্ছে অভ্যন্তরীণ বল দ্বারা কৃত কাজ। কখন কৃত কাজ? কোন সময়? বলবো যখন আমাদের সিস্টেমটা প্রারম্ভিক, আচ্ছা এটাকে আমি ইংলিশেই লিখে দিই, যখন আমাদের সিস্টেমটা ইনিশিয়াল থেকে ফাইনাল অবস্থানে যায়, ঠিক আছে, অথবা ইনিশিয়াল কনফিগারেশন থেকে ফাইনাল কনফিগারেশন যায়, যখন সিস্টেম সিস্টেম ইনিশিয়াল অবস্থান থেকে ফাইনাল অবস্থায় যায়, তখন যে কৃতকাজ অভ্যন্তরীণ বলের দ্বারা সেটা হচ্ছে আমাদের এই যে ডাব্লিউ। আচ্ছা, আমরা একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা অসংরক্ষণশীল বলের জন্য বিভব শক্তি সংজ্ঞায়িত করি না, অথবা এটাকে এভাবে বলতে পারো, আমরা করতে পারি না, ঠিক আছে? অসংরক্ষণশীল বলের জন্য আমরা বিভব শক্তিকে ডিফাইন করিও না, করতে পারিও না, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে আমরা বিভব শক্তি বলতে যে জিনিসটাই পড়বো মাথায় রাখবা, বিভব শক্তি বলতে যে জিনিসটি আমরা কথা বলবো, যখনই আমরা কথা বলবো মাথায় রাখবা ওই শক্তির ক্ষেত্রে ইনভলভ যে ফোর্সটা সেটা অবশ্যই আমাদের সংরক্ষণশীল হওয়া লাগবে। যদি ওইখানে আমাদের কোনো অসংরক্ষণশীল বল চলে আসে সেক্ষেত্রে আমরা ওই ডেফিনিশনটা কাজে লাগাতে পারবো না। ওকে,
তাহলে এই যে এটা বললাম, এখানে আসলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তন, ইউএফ হচ্ছে ফাইনাল অবস্থায় বিভব শক্তি, ইউআই হচ্ছে ইনিশিয়াল অবস্থায় বিভব শক্তি। এবং তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে একটু আগে যে বললেন যে গতিশক্তির পরিবর্তনটাই কাজ, তাইলে এখানে বিভব শক্তির পরিবর্তন কেমনে কাজ হলো? কথা তো এক্স্যাক্টলি একই কথা। বিভব শক্তির পরিবর্তন যে পরিমাণ হয় সেটাই তো গতিশক্তির পরিবর্তন। আমার বিভব শক্তি যদি 400 জুল কমে যায়, তার মানেই তো হচ্ছে গতিশক্তি 400 জুল বেড়ে গেছে, তাই না? তো ঘুরে ফিরে তো একই কথা। বিভব শক্তির পরিবর্তন যায় কথা, গতিশক্তির পরিবর্তন সেম কথা। কারণ বিভব শক্তি যে পরিবর্তন হচ্ছে সেটা কিসে কনভার্ট হচ্ছে? গতিশক্তিতে। গতিশক্তি যখন পরিবর্তন হয় সেটা কিসে কনভার্ট হচ্ছে? বিভব শক্তিতে। সো দিন শেষে ঘটনা একই। বিভব শক্তি যদি 400 জুল কমে যায়, গতিশক্তি 400 জুল বেড়ে যাবে। আর বিভব শক্তি যদি 400 জুল বেড়ে যায়, বুঝতেই পারছো গতিশক্তি 400 জুল কমে যাবে। ওকে, এই হচ্ছে কথা। সো দিন শেষে আমাদের বিভব শক্তির পরিবর্তনই গতিশক্তির পরিবর্তন, পরিবর্তনটা সেম থাকবে, একই রকম। আমি এটা বলতে পারি এখানে যে, তাও সাইড দিয়ে লিখে দিই, এটা তোমাদের হয়তো অনেকে কনফিউশন লাগতে পারে, যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আমরা সমানভাবে দুইটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে খেয়াল করো, যদি আমাদের সিস্টেমের মধ্যে শুধুমাত্র অভ্যন্তরীণ সংরক্ষণশীল বল থাকে, ওকে, যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তখন কি হবে খেয়াল করবা। যদি একটি সিস্টেমের, কথাগুলো একটু কঠিন কঠিন মনে হচ্ছে, বাট দিন শেষে তোমাদের এগুলো কাজে লাগবে, এটা হচ্ছে কথা, নাইলে আমি এগুলো তোমাদের দেখানোর কথা না। যদি একটি সিস্টেমের বাহ্যিক কোনো বল বলতে বোঝাচ্ছে আমরা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, সিস্টেমের উপর বাহ্যিক কোনো বল কাজ না করে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে খেয়াল করো, বিভব শক্তির পরিবর্তন সমান নেগেটিভ অফ ওয়ার্ক, সমান কি নেগেটিভ অফ, কারণ আমরা তো জানি কাজ সমান কি গতিশক্তির পরিবর্তন, এই যে এটা। তা তখন অনলি আমরা বলতে পারবো যে, দেখো এটাকে সাজানো যায় এইভাবে, ইউএফ প্লাস কেএফ, দেখো এই যে মাইনাস কেএফটাকে আমরা ওই পাশে নিয়ে আসলাম, ইউএফ প্লাস কেএফ সমান ইউআইটাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে ইউআই প্লাস কেআই। তাহলে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, এটাকে লেখা যায় ইউআই প্লাস কেআই ইজ ইকুয়াল টু ইউএফ প্লাস কেএফ। এটা শুধুমাত্র কখন সম্ভব? যখন সিস্টেমের উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না, যখন সিস্টেমের উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করবে না এবং যখন সিস্টেমের ভিতরের শুধুমাত্র অভ্যন্তরীণ বল দ্বারা কাজ হবে, তখন আমাদের এটা হচ্ছে খুবই কাজের একটা সূত্র, যেটা আমরা যেটা আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারেও শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু একটা শর্টকাট, ঠিক আছে, এবং এটা বুঝে ব্যবহার করতে হবে। তোমার এটা মেকশিওর করা লাগবে যে তোমার এখানে কোনো এক্সটার্নাল বল কাজ করতেছে না, অথবা সিস্টেমের উপর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তখন শুধুমাত্র তুমি এটা ব্যবহার করতে পারবা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইনিশিয়ালি বিভব শক্তি প্লাস ইনিশিয়ালি গতিশক্তি ইজ ইকুয়াল টু ফাইনালি বিভব শক্তি প্লাস ফাইনালি গতিশক্তি। অর্থাৎ এই যে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, এটার নাম কিন্তু আসলে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু যান্ত্রিক শক্তি ফাইনাল, এই হচ্ছে কথা। তো এটা আমাদের অনেক কাজে লাগবে।
আমি বলবো এখানে যে ইটস অনলি অ্যাপ্লিকেবল ফর কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, আমি বলবো এটি তখনই ব্যবহারযোগ্য, এটি তখনই ব্যবহারযোগ্য যখন যখন কোনো অসংরক্ষণশীল বল কাজ করছে না। যখন কোনো অসংরক্ষণশীল বল থাকবে না এবং যখন কোনো বাহ্যিক বল থাকবে না, এক্সটার্নাল ফোর্স যখন থাকবেন তখনই শুধুমাত্র এই সূত্র খাটবে। যদি বলে দেখেন এবং কোনো বাহ্যিক বল থাকবে না, তার মানে সূত্র হচ্ছে যে ফোর্সগুলো কাজ করবে সেগুলো হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল ফোর্স এবং সেগুলোর সংরক্ষণশীল হতে হবে এবং কোনো বাহ্যিক বল থাকতে পারবে না। যদি অসংরক্ষণশীল বল থাকে না তখন ইউজ করতে পারবো এবং যদি বাহ্যিক বল থাকে না তখন আমরা ইউজ করতে পারবো। তাহলে শর্ত হচ্ছে এটার দিকে একটু তাকানো লাগবে যে আমার এখানে কোনো বাহ্যিক বল আছে কিনা। যদি বাহ্যিক বল থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারছি না, আর যদি অসংরক্ষণশীল কোনো বল থাকে ইন্টারনালি অথবা এক্সটার্নালি তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে মেক শিওর করা লাগবে যে এই শর্তটা যাতে ফুলফিল হয়, তখনই আমরা এই সুন্দর শর্টকাটটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার যদি সিস্টেমের মধ্যে নন কনজারভেটিভ ফোর্স থাকে তখন আমরা কি করব। সিস্টেমের মধ্যে যদি নন কনজারভেটিভ ফোর্স চলে আসে তখন আমরা কি করতে পারি সেটা আমরা একটু কথা বলি। আচ্ছা, তখন আমাদের মেকানিক্যাল এনার্জি আর কনস্ট্যান্ট থাকবে না, যে শুরুতে মেকানিক্যাল এনার্জি সামথিং পরবর্তীতে মেকানিক্যাল এনার্জি এক্স্যাক্টলি সেম থাকবে, এইটার আর সুযোগ থাকবে না। কারণ আমি যেহেতু বাহ্যিক বল দিচ্ছি বা এক্সটার্নাল ফোর্স যখন আমি দিচ্ছি অথবা আমার যখন কোনো নন কনজারভেটিভ ফোর্স কাজ করবে তখন কিন্তু আমার আর মানে এই জিনিসগুলো সেম থাকবে না। ইনিশিয়ালি মেকানিক্যাল এনার্জি যা ছিল ফাইনালি তা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো দুইটা কেস হতে পারে। আমরা যেগুলোকে বাদ দিছি এই যে যখন অসংরক্ষণশীল বল থাকবে না এবং যখন বাহ্যিক বল থাকবে না। এখন কথা হচ্ছে যদি ওই দুইটাই থাকে, অসংরক্ষণশীল বলও যদি থেকে থাকে এবং বাহ্যিক বলও যদি এক্সিস্ট করে, সেক্ষেত্রে আমরা কিভাবে এগুলো নিয়ে ডিল করব। সেক্ষেত্রে আমরা এই সূত্রের মধ্যে কোনো ধরনের মডিফিকেশন আনতে হবে কিনা, ডেফিনেটলি আনতে হবে। সেটা কিরকম সেটা এখন দেখাবো। খেয়াল করবা, তোমার এক্সটার্নাল ফোর্স থাকুক, তোমার নন কনজারভেটিভ বা অসংরক্ষণশীল বল থাকুক, যেত কিছু থাকুক বা না থাকুক, সকল ক্ষেত্রেই কিন্তু তোমার কাজ শক্তি উপপাদ্য কাজে লাগবে। তার মানে এটা লিখে রাখবে এখানে, সকল ক্ষেত্রেই, এটা মাস্ট লিখে রাখা, সকল ক্ষেত্রেই কাজ শক্তি উপপাদ্য খাটবে। এটা সব ক্ষেত্রে খাটবে। তাহলে খেয়াল করো, যত ধরনের ফোর্সে থাকুক না কেন, এক্সটার্নাল নন কনজারভেটিভ যাই থাকুক না কেন, সবার কাজ সিস্টেমটার গতিশক্তির পরিবর্তনের সমান। তাই মনে করে বললাম যে আমার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, সি দিয়ে আমরা বুঝলাম সিস্টেমের ভিতরে কনজারভেটিভ ফোর্স আছে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তারপরে বললাম ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স। তারপরে বললাম ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। সব কিছুতে আছে, যতগুলো একটু আগে নিষিদ্ধ ছিল এখন সবাইকে নিয়ে আসছি আমি। নন কনজারভেটিভও নিয়ে আসছি, এক্সটার্নাল ফোর্সও নিয়ে আসছি। তাহলে এদের দ্বারা কৃত কাজ, সবগুলোর দ্বারা কৃত কাজ সমান কি, দিন শেষে সিস্টেমের গতিশক্তির পরিবর্তন, কে এফ মাইনাস কে আই। ওকে, তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে। তাহলে আমরা বলতে পারি কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ডাব্লিউ সি আমরা কি জানি বলো তো, ডাব্লিউ সি আমরা জানি মাইনাস, এটা কিন্তু একটু আগে পড়ছি আমরা, ইউএফ মাইনাস ইউআই, অর্থাৎ বিভব শক্তির পরিবর্তনের নেগেটিভ হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ। ওকে, তাহলে এটাকে একটু সাজাই আমরা। তাহলে ডাব্লিউ সি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। আমি লিখলাম এখানে, এখান থেকে আমি এটা লিখতে পারি যেটা কাজে লাগিয়ে, যে ডাব্লিউ নন কনজারভেটিভ প্লাস ডাব্লিউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু, এই যে ডাব্লিউ সি এর যে ভ্যালুটা মাইনাস ইউএফ মাইনাস ইউআই, এটা আমি ডান পাশে পাঠিয়ে দিলাম, সেটা পজিটিভ হয়ে যাবে। তাই আমি পাবো ইউএফ মাইনাস ইউআই প্লাস এ কে এফ মাইনাস কে আই তো আছেই, তাহলে কে এফ মাইনাস কে আই।
তাহলে এইভাবে লেখা যায় ব্যাপারটাকে, kf প্লাস uf মাইনাস ki প্লাস ui। এই যে এখন জিনিসটা এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো মেকানিক্যাল এনার্জি। তো তাহলে মেকানিক্যাল এনার্জি ফাইনাল মাইনাস মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল, আমি এটাকে এমই বলে দিই। দেখো একটু আগে কিন্তু আমাদের মেকানিক্যাল এনার্জি সেম ছিল, তাই না? মেকানিক্যাল এনার্জি মানে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল বা যান্ত্রিক শক্তি সবসময় সেম থাকতো, সেজন্য কেএফ প্লাস ইউএফ আর কেআই প্লাস ইউআই সমান ছিল, তখন আমরা সমান চিহ্ন দিয়েছিলাম। এখন একটা থেকে একটা মাইনাস করলে কিছু একটা মান আসতেছে, এবং আসাটা স্বাভাবিক, কারণ দেখো তুমি চিন্তা করে একটা সিস্টেমের উপর যদি এক্সটার্নাল ফোর্স থাকে, সেটা কিন্তু গতিশক্তি কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, কারণ আমি বল দিচ্ছি মানে তার ত্বরণ থাকবে, আর ত্বরণ থাকে মানে কি, ত্বরণ থাকে মানে তার বেগ বাড়বে, আর বেগ মানে তার গতিশক্তি বাড়বে, তাই তো? সো এটা ডেফিনেটলি আগের মতো থাকবে না, মেকানিক্যাল এনার্জি বাড়তে থাকবে বা কমতে থাকবে। আচ্ছা, তাহলে এটাকে এভাবে লেখা যায়, এই তো ইউএফ। তাহলে মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল, একটু মুছে টুছে দিই, এই হচ্ছে হিসাব। এখন খেয়াল করো, যদি আমাদের এখানে কোনো নন কনজারভেটিভ ফোর্স না থাকে, যদি কোনো নন কনজারভেটিভ ফোর্স থাকে, তাই বলি যদি সিস্টেমের মধ্যে কোনো নন কনজারভেটিভ ফোর্স না থাকে, নন কনজারভেটিভ ফোর্স না থাকে, সেক্ষেত্রে এনসি অথবা নন কনজারভেটিভ দ্বারা কৃত কাজ হচ্ছে আমাদের শূন্য হবে। তো সেক্ষেত্রে কিন্তু সূত্রটা একটু সিম্পলিফাইড হয়ে যায়, সেটা হয়ে যাবে তখন ডাব্লিউ এক্স ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি, বারবার হয়ে যায় কেন বুঝলাম না, মেকানিক্যাল এনার্জি ফাইনাল মাইনাস মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল। অর্থাৎ যদি আমাদের নন কনজারভেটিভ কোনো ফোর্স না থাকে, সেক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের সূত্র হচ্ছে যান্ত্রিক শক্তির পরিবর্তন। আর যান্ত্রিক শক্তি আসলে কি, বিভব শক্তি গতিশক্তির যোগফলটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। ওকে, তো আশা করি হিসাবগুলো বুঝতে পারছো। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা মেইন সূত্র, ঠিক আছে? এই হচ্ছে দুইটা সূত্র। তো আশা করি আজকের ক্লাসটা বেশিরভাগই মাথার উপর দিয়ে গেছে। তো যদি ক্লাসটা ভালো মতো বুঝতে চাও, রেকর্ডটা আবার দেখবা, তাহলে ক্লিয়ার হবে। ওকে, আজকের ক্লাস আর এর বেশি লম্বা করবো না, যেহেতু কন্টেন্ট অনেক ডিপ ছিল, সেই জন্য ডিপ কন্টেন্ট নিয়ে বেশি সময় পার করা উচিত না। আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, আর রেকর্ডটা অবশ্যই আবার দেখবা, যতটুকুই মাথার উপর দিয়ে গেছে সেটা যাতে আবার মাথার ভিতর দিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে, কারণ এগুলা বোঝানোর উদ্দেশ্য একটাই, আমরা এই ধরনের ম্যাথ সলভ করতে পারবো যদি পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসে, যেখানে আমাদের একদম ডেপথের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করা লাগবে। ঠিক আছে, কখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো, কখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো না, সেই সূত্র আমাদের অবশ্যই জানা থাকা লাগবে, কখন এইটা ইউজ করতে হবে, কখন এইটা ইউজ করতে পারবো, সেটা তো আমাদের জানা থাকা লাগবে। তো রেকর্ডটা আবার দেখবা, ক্লাসটা একটু কঠিন, অ্যাডভান্স টপিক ছিল, তো রেকর্ডটা না দেখলে আবার সমস্যা হবে। সো রেকর্ডটা দেখে নিবা। আর নেক্সট ক্লাস হচ্ছে ইনশাল্লাহ আমাদের পরশুদিন, সরি আজকে তো বৃহস্পতিবার, নেক্সট ক্লাস হচ্ছে রোববার হবে। যদি আমার ব্যাচে হিন্দু স্টুডেন্ট কেউ থাকো, সেক্ষেত্রে পূজার জন্য হয়তো আমি ক্লাসের টাইম আগে পিছিয়ে করতে পারি বা স্কিপ করতে পারি, সেটা গ্রুপে কথা বলে জানা যাবে। ওকে, ভালো থাকো সবাই।